ওকে, আচ্ছা। সো এখন আমাদেরকে টাস্ক 8-এ বলছে যে এমপ্লয়ি নামের একটা ক্লাস বানাইতে হবে। আচ্ছা, লেটস নট ডু এমপ্লয়ি, এটা আপনাদের উপরে ছেড়ে দেব। 6 কি বলছে, প্রিন্ট ডিটেলস এন্ড প্রিন্ট ডিটেলস ডিফিকাল্টি হার্ড। 6 আপনাকে বলছে 3 2 1, ওকে। সো লেটস ডু 6, ঠিক আছে। সো অ্যাসাইনমেন্ট নামের একটা ক্লাস বানাইতে হবে টাস্ক 6-এ। আর বলছে যে যাক, এখন বাকি জিনিসগুলো আপনারা এখন আমাকে বলবেন একটা একটা করে। দাঁড়ান, সেটার মেথড বাদ। আচ্ছা, তো এবার ফার্স্টেই আমরা ইয়াগুলো এঁকে দিই যে, আর আপনারাও কোয়েশ্চেন পাইলে এমনি ইয়া করে নেবেন, দাগায় নেবেন, ঠিক আছে? সো ইজি হবে বুঝতে। সো 2 এখানে, সো 1 আর 2 করলে 3 থেকে 4 এমনি চোখে দেখে করা যায় ঠিকঠাক মতো। এবার আসেন ফার্স্ট এই লাইনটা তো কোনো কাজ নাই। সো এখন দেখেন এক সেপারেটর 1-এর আগে 3টা লাইন প্রিন্ট হয়েছে। সো এই 3টা লাইন প্রিন্ট করছে কে? প্রিন্ট ডিটেলস। প্রিন্ট ডিটেলস আসলে এই 3টা লাইনকে প্রিন্ট দিছে। ওকে, আচ্ছা। সো এবার আসেন, তো ফার্স্টে তো বোঝা যাচ্ছে না যে কি আছে। তো এবার আমাকে বলেন, আমি এই রাফের ভিতরে এখন ফার্স্টে কি পপুলেট করব আসলে? কোনটা আপনি শিওর যে আপনার ডিজাইন ক্লাসে আছেই এই সেপারেটর 1-এর আগ পর্যন্ত দেখে? একটা তো পুরো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, দেখেই বোঝা যাচ্ছে যে কি থাকবে। প্রিন্ট ডিটেলস মেথড। প্রিন্ট ডিটেলস মেথড, প্রিন্ট ডিটেলসের ভিতরে তাহলে কি কি প্রিন্ট হয় সেটাও বলে ফেলেন। নাম্বার অফ টাস্ক, ডিফিকাল্টি লেভেল। এটার টাইপ কি? এটা হচ্ছে ইন্টিজার, নাম্বার অফ টাস্ক। ইন্টিজার টাইপের রিটার্ন, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভয়েড টাইপের রিটার্ন, ঠিক আছে। সেটার কাজ হলো কিছু জিনিসপত্র প্রিন্ট দেয়। সো দেখতেই পাচ্ছেন টাস্ক আছে, লেভেল আর রিকোয়ার্ড, ঠিক আছে। সো তার মানে এই তিনটাই কি আপনাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে। সো টাস্ক, লেভেল, কি লেখছে, সাবমিশন। এবার তিনটার ইয়া বলেন, ডেটা টাইপ বলেন। স্ট্রিং আর বুলিয়ান। ইনিশিয়ালাইজেশনের দরকার আছে নাকি নাই? না স্যার, ডিফল্ট ভ্যালু দেওয়া। ঠিক আছে। সো এখানে যে তিনটা জিনিস এখানে প্রিন্ট করছে, ইটস জিরো, নাল, ফলস। জিরো ইন্টিজারের ডিফল্ট ভ্যালু, নাল স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু, ফলস বুলিয়ানের ডিফল্ট ভ্যালু। সেগুলো আপনারা চেঞ্জ করার কোনো দরকার নেই, ইনিশিয়ালাইজেশন না করলেই হবে, সব কিছু এমনিই আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলোর সবগুলোর আগে কিন্তু আমি হয়তো আগেরটাতে লিখি নাই, পাবলিক ইজ আ মাস্ট, ঠিক আছে। সো পাবলিক দিয়ে সবগুলা লিখবেন। আচ্ছা, এবার আসেন, আচ্ছা। সো এই কয়েকটা জিনিস আপনারা এই ফার্স্ট সেপারেটরটার আগেই কিন্তু দেখে বুঝে গেছেন, ঠিক আছে। এবার ফার্স্ট থেকে 1 আর 2 এই দুটো সেপারেটরের মাঝখানে দেখব। তো প্রথম যেই কাজটা করছে এটা কি? এটা দিয়ে আপনার কোনো কাজ আছে? এই লাইনটা দিয়ে আপনাদের কি কাজ আছে বলেন তো? নাম হলো টাস্ক। কারেক্ট। স্যার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের আগে পাবলিক দিতে হয়? হ্যাঁ, ইনস্ট্যান্স ভেরিয়েবল সবগুলোর আগে আপাতত পাবলিক দিবেন, যতদিন পর্যন্ত যে আপনাদেরকে আমরা অ্যাক্সেস মডিফায়ার না শিখাচ্ছি, ঠিক আছে। সবগুলো আচ্ছা, ইনস্ট্যান্স এটা বলতে ভেরিয়েবলের কি আগে। বোঝায় মেনলি? এই পাবলিক দিয়ে বোঝায় যেই প্যাকেজের ভিতরে আপনি এই ক্লাসটা লিখতেছেন, এই প্যাকেজের ভিতরে যদি অন্য কোনো একটা ফাইল থাকে, সেও আসলে এই টাস্কটাকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। সো যখন এই যে আপনি কোনো একটা টেস্টার ক্লাস, ডিজাইন ক্লাস, এই দুটো ডিজাইন করেন, এগুলো কোনো একটা প্যাকেজের ভিতরে লেখা হয়, ঠিক আছে। সো বিভিন্ন টেস্টার ক্লাসের বিভিন্ন ডিজাইন ক্লাস থাকতে পারে। সবগুলা যদি আমি একটা সেম ফোল্ডারে রাখি আমার পিসিতে, সবগুলা পাবলিক ভেরিয়েবল আছে, এটা যে কোনো ক্লাস অ্যাক্সেস করতে পারবে, সেম প্যাকেজে থাকা ক্লাস সবাই অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো আমরা যখন অ্যাক্সেস মডিফায়ার শিখবো, কোনো একটা কিছুকে যদি প্রাইভেট করে দেওয়া হয়, ওর নিজের ক্লাস ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। সো ফর নাও
এভরিথিং উইল বি পাবলিক, সবকিছু সবার জন্য ওপেন। ঠিক আছে? আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন হলো, আমরা এখানে অন্য সময় মেথড করতে গেলে পাবলিক স্ট্যাটিক তারপরে কিছু একটা ভয়েড হুম। এইখানে মেথডটা দিতাম, কিন্তু এইখানে কিন্তু স্ট্যাটিকটা দিলে হয় না। হ্যাঁ, স্ট্যাটিক নাই আপাতত এখানে, স্ট্যাটিক না, কারণ হলো স্ট্যাটিক তখনই কাজ করে যেটার ভিতরে মেইন মেথডস আছে। ঠিক আছে? সো আপনি দেখেন এইখানে আপনি যে ডিজাইনার ক্লাসটা বানাচ্ছেন, আপনি যে ক্লাসটা বানাচ্ছেন সেটা ডিজাইন না? ডিজাইনের হুম। ভিতরে কিন্তু ডিজাইনটাকে রান দেওয়ার কোনো পসিবল না। ডিজাইনটাকে রান করতে পারবেন? কম্পাইল সম্ভব, রান করা সম্ভব না। সো দ্যাটস ওয়াই স্ট্যাটিক দিয়ে এখানে কোনো লাভ নেই। ঠিক আছে? তো স্ট্যাটিকও দেখবো, স্ট্যাটিক মেথডস না, আছে, ক্লাস এটার মেথডস এটার আছে, লাইক মেথড গুলাতেও মেথডগুলোতে যদি করতে যাই ওইখানেও স্ট্যাটিক, যদি স্ট্যাটিক দিলে কম্পাইলারের এরর নাকি আসে। সেটা তো আপনি ডিজাইন ক্লাসের কথাই বলতেছেন, তাই না? ডিজাইন ক্লাসে স্ট্যাটিক লিখতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন ক্লাসে স্ট্যাটিক লিখবো না আপাতত। ঠিক আছে? এটার জন্য আবার আলাদা কাজ আছে, স্ট্যাটিক মেথড আছে, ক্লাস মেথডস আছে। এটা একটু ওপির আলাদা কাজ। ঠিক আছে? So, আস্তে আস্তে যাব। আপাতত আজকের ক্লাসের মেইন কাজ ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স মেথড এন্ড এভরিথিং ইজ পাবলিক, ওপেন টু এভরিওয়ান। ঠিক আছে? আচ্ছা। ওকে, যেমন সেম কনস্ট্রাক্টর নিয়ে যখন কথা বলতেছি, এখানে কিন্তু দিসও বলা যায়, অনেক জায়গায় দিস কিওয়ার্ডটা ইউজ করা যায়। ঠিক আছে? বাট না, এই পার্টিকুলার অ্যাসাইনমেন্টে কোথাও দিস টিস কিছু ইউজ করা যাবে না। ঠিক আছে? কনস্ট্রাক্টর শিখবেন, একটা করে এক্সট্রা জিনিস অ্যাড হবে। সো পরেরটা পরের জন্য রেখে দিই। ঠিক আছে? আচ্ছা। ওকে, আচ্ছা। সো এখন আসেন, কই ছিলাম? আচ্ছা, এটা আমরা কাজ করতেছিলাম। সো এই যে যিনি বললেন যে এই পার্টিকুলার লাইনের একটা কাজ আছে স্পেসিফিক, যে আপনার ভেরিয়েবলের নাম কি হবে। এখানে আমি নিজের মতো কিন্তু একটা টাস্ক বসাই দিছি। সো এই টাস্কটা যদি বসানো হয়, এটা কখনোই অ্যাক্সেসেবল হবে না প্রিন্ট ডিটেলসের কাছে। সো আপনার কাজ হবে যেই ভেরিয়েবলের নাম যা দেওয়া আছে ঠিক কেস বাই কেস তাই হইতে হবে। সো টাস্ক পরেরটা কি হওয়া উচিত? ডিফিকাল্টি, বাট আমি কি দিছি? লেভেল, তার মানে দিস শুড বি ডিফিকাল্টি। পরেরটা সাবমিশন দাও, আমি সাবমিশন দিছি, সো ইটস ফাইন। ঠিক আছে? সো তিনটা লাইনের কাজ হলো আপনার ভেরিয়েবলের যেই নামগুলো আছে সেই স্পেসিফিক নামগুলো আপনাকে বলে দিবে। ওকে, এখন আমরা যখন 7 করছি, এইখানে কি আমার মডেল ছাড়া আর কোনো ভেরিয়েবলের নাম এখানে কখনো মেনশন করা হয়েছে? নাই। সো এই জন্য আমরা মডেলটাকে মেনটেন করছি ঠিকই, বাকিগুলি আমি আমার নিজের মতো বানাইছি। ঠিক আছে? বাট যদি কোনো কারণে দেখা যাইতো যে এই কন্ট্যাক্ট কাউন্টার ভ্যালুটা এখানে এখানে চেঞ্জ হয়েছে কোথাও, তখন কিন্তু আমার ভেরিয়েবলের যে নামটা এখানে দিছে সেই এক্স্যাক্ট নামটা আমার এখানে ইউজ করতে হতো। ঠিক আছে? সো যদি কোনো কিছু মেনশন না করা থাকে টেস্টার ক্লাসে, ফিল ফ্রি টু ক্রিয়েট ইউর ওন ভেরিয়েবলস, কিন্তু যদি থাকে ইট হ্যাজ টু বি দ্য সেম নেম। ঠিক আছে? ওকে, সো এতটুকু করলাম। নেক্সট প্রিন্ট ডিটেলস বানাইতে হবে। সো প্রিন্ট ডিটেলস দেখেন কি করছে, সেম জিনিসপত্রই প্রিন্ট দিচ্ছে 3 লাইনে। সো আপনার নতুন করে আর কিছু বলার নেই। সো আপনি জানেন এটার ফাংশনালিটি। ধরেন এখানে তো আমার আছে 3টা, সো ধরেন প্রিন্ট এভরিথিং। ঠিক আছে? তো সামনের এই লাইনগুলো আপনারা জাস্ট অ্যাড করে নেবেন। আই এম শিওর যে আপনারা এটা পারবেন। আচ্ছা, এবার আসেন 2 আর 3 এই দুইটা লাইনের মাঝখানে, 2 আর 3 এর মাঝখানে এই যে এই লাইনটা প্রিন্ট হয়েছে, অ্যাসাইনমেন্ট উইল নট রিকোয়ার সাবমিশন। এবং টেস্টার মানে ড্রাইভার ক্লাসে দেখা যাচ্ছে যে একটা মেথড আছে। ঠিক আছে? একটা মেথডকে প্রিন্ট দেওয়া হয়েছে যে ask one dot make optional। সো অ্যাসাইনমেন্ট 1 যে আছে, অ্যাসাইনমেন্ট 1 এর পরে ডট দিয়ে একটা নাম আছে এন্ড উই হ্যাভ আ ব্র্যাকেট, তার মানে এটা আমাদের জন্য একটা ভেরিয়েবল, রাইট? এটা মেথড না? মেথড। ঠিক আছে? জাস্ট চেকিং যে মানুষজন কি ঘুমাই টুমাই গেছে কিনা। সো ইটস অ্যাগেন, যদি আমি এটাকে ভয়েড রাখি, এটার কি কোনো ঝামেলা আছে নাকি নাই? স্যার ভয়েডই হবে, একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে। রাইট? সো এইখানে যখন 2 আর 3 এর মাঝখানে এই লাইনটা প্রিন্ট হচ্ছে, ও এক্সপেক্ট করতেছে যে আপনি ওকে কিছু একটা দিবেন যেটা ও প্রিন্ট করবে। ঠিক আছে? সো এখানে ভয়েড হইতে পারবে না, যে কোনো কিছু হোক, যে কোনো টাইপের, সেটা আপনাকে এখানে রিটার্ন করতে হবে টু মেক ইট প্রিন্ট। ঠিক আছে? সো এখানে দেখা যাচ্ছে যে মেক অপশনাল যখন করা হয় তখন ও আসলে একটা লাইন প্রিন্ট দেয় উইচ ইজ অ্যাসাইনমেন্ট উইল নট রিকোয়ার সাবমিশন। এই জিনিসটা কি আপনার আসলে তাইলে এই মেথডের ভিতর থেকে বের করতে হবে না? এই মেথডের ভিতর থেকে একটা রিটার্ন টাইপ আপনাকে পাঠাইতে হবে এখানে, রাইট? সো এটা সে প্রিন্ট দিবে, এটা আপনি বুঝতেছেন যে প্রিন্ট দিস। ওকে, এই লাইনটা প্রিন্ট দিতে হবে, বাট এটা ছাড়া কি ওর আর কোনো কাজ আছে? দেখেন অ্যাসাইনমেন্ট 1 এর যখন প্রিন্ট ডিটেলস আবার প্রিন্ট দেওয়া হচ্ছে, এখানে দেখেন
এই লাইনে একবার প্রিন্ট ডিটেলস প্রিন্ট দেওয়া হয়েছে 2 এর ঠিক আগে, তখন কিন্তু সাবমিশন রিকোয়ার্ড ওয়াজ ট্রু, বাট যখন এই মেক অপশনাল হয়ে গেছে এর পরের প্রিন্ট ডিটেলসটাতে আবার সাবমিশন রিকোয়ার্ড হয়ে গেছে ফলস। তার মানে এই যে সাবমিশন নামের যে বুলিয়ান ভ্যালুটা আছে এটাকেও চেঞ্জ করা আপনার এই মেক অপশনালের কাজ, ঠিক আছে? সো প্রিন্ট তো দিবেনই, প্রিন্ট দেওয়ার আগেই হওয়া উচিত, মানে ইট মেক্স মোর সেন্স যদি আগে হয়। যে কী করতে হবে ওর সাবমিশন চেঞ্জ ডট সাবমিশন টু ফলস, ঠিক আছে? সো এই বুলিয়ান ভ্যালুটাকে আপনার ফলস করতে হবে যদি সেটা আগে ট্রু থেকে থাকে, বা ট্রু থাকুক আর না থাকুক ফলস করবেন আর কি, এটাই হলো আপনার কাজ। আচ্ছা, এখন একটা জিনিস আছে, যখন আপনি ডট সাবমিশনকে ফলস করে ফেলছেন, এখন 3 এর পরে 3 আর 4 এর মাঝখানে যে জিনিসটা আছে সেটার থেকে আপনার কোনো কাজ আছে এটাতে প্রিন্ট ডিটেলসে? না, আপনি অলরেডি তো সব প্রিন্ট দিতেছেনই এবং সেই জিনিসটাই হচ্ছে, সব কিছু প্রিন্ট হচ্ছে, তার মানে এক্সট্রা কোনো কাজ অ্যাড হয় নাই। 4 আর 5 এর মাঝখানে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, টাস্ক নামের ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে, ডিফিকাল্টি নামের ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে, সাবমিশন নামের ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে, এগুলো সব আপনি বানাই ফেলছেন অলরেডি, সো আপনার এক্সট্রা কোনো কাজ নাই। 5 এর পরে আবার মেক অপশনালের কাজ হচ্ছে, সো মেক অপশনালও আপনি বানায় রাখছেন, সো ইটস ফাইন। এখন একটা জিনিস ভুল আছে, ভয়েড। তো স্যার স্ট্রিং স্ট্রিং রিটার্ন হবে না? ইয়েস, সো দিস শুড বি জাস্ট স্ট্রিং। এখন এখানে কি তাহলে প্রিন্ট থাকলে হবে না, দিস শুড চেঞ্জ টু রিটার্ন, কারণ আমি যদি এখন ভিতর থেকে প্রিন্ট দিয়ে দেই আর যদি রিটার্ন টাইপ এখনো ভয়েডই থাকে, এখানে স্ট্রিং লেখে কোনো লাভ নেই, ঠিক আছে? তো স্ট্রিং থাকলে ডোন্ট প্রিন্ট এনিথিং, জাস্ট আপনি রিটার্ন করে দিবেন, শেষ। সো রিটার্ন হয়ে যাবে, এই পুরো স্ট্রিংটা রিটার্ন হবে কোথায়? এখানে। পুরো স্ট্রিংটা এখান থেকে রিটার্ন হয়ে এই যে এখানে চলে আসবে, এখানে যে জাস্ট বসবে, এন্ড ইটস ফাইন। এখন এখানে দেখেন একটা কাজ করছে 5 এর পরে যে মেক অপশনাল নামের যে মেথডটা আছে এটার আরও এক ধরনের প্রিন্ট আছে যে সাবমিশন ইজ অলরেডি নট রিকোয়ার্ড। তার মানে সাবমিশন তখনই ফলস হবে ইফ সাবমিশন ওয়াজ ট্রু, রাইট? তার মানে এখানে একটা ইফের মতো কাজ হয়ে যাচ্ছে যে ইফ চেঞ্জ ডট সাবমিশন, বলে স্টেটমেন্ট রিটার্ন করব, ফলস থাকলে ওই যে সাবমিশন ইজ অলরেডি নট রিকোয়ার্ড স্টেটমেন্ট রিটার্ন করব। correct, so is true, then change to false and return this, ঠিক আছে? আর যদি এটা না হয় then just else এ চলে যাবে, এই পুরাটা, ঠিক আছে? তো তার মানে অলরেডি সাবমিশন ফলস ছিল, সো আপনার কিছু করার নেই, সো আপনি রিটার্ন করবেন এটা যে সাবমিশন ইজ দিস, ওকে? সো এই তো গেল আপনার রাফ রেডি। সো এই রাফটা যদি আপনার রেডি হয়ে যায়, জাস্ট আপনি পুরো জিনিসটাকে এখন কোডে কনভার্ট করবেন, ঠিক আছে? সো আচ্ছা, আপনাদের নিজেদের মতো কোনো যদি মনে হয় যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য আপনার নিজের কোনো টেকনিক আছে, গো ফর ইট, বাট আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ মোর স্টুডেন্ট ফ্রেন্ডলি আর কি, ঠিক আছে? সো এটা করে নিলে ভুল প্রায় হয়ই না বলতে গেলে, ঠিক আছে? সো যখন আপনি পুরোটা ইন্সপেক্ট করতেছেন, এখানে আপনি নিজের মতো যে কোনো জায়গায় ধরেন ইনসার্ট করতে পারেন জিনিসপত্র যখন রাফ করতেছেন, রাদার দেন কোডে যখন কোনো একটা লাইন মিস হয়ে যায়, কোডটাই নষ্ট হয়ে যায়, সো আপনার জন্য ভুল বের করা অনেক বেশি টাফ ওই ক্ষেত্রে। সো রাফ করে নিয়ে কোডে ট্রান্সফার করলে ভুল হবে না, ওকে? আচ্ছা, সো আমার মনে হয় আর কোনো টাস্ক আসলে এক্সপ্লেন করার নাই, এভরিথিং ইজ মোর সেলফ এক্সপ্লেনেটরি। সো এই তিনটা যখন আমরা দেখছি, তিনটা যদি ঠিকঠাক মতো বুঝে থাকেন কেমনে কোথায় কি যাচ্ছে এবং মেথডের আইডিয়া যদি আপনার ক্লিয়ার থাকে, মানে নট অ্যাজ ইন ইনস্ট্যান্স মেথড, ইনস্ট্যান্সটা তো নতুন অ্যাড হয়েছে তাই না? যখন ক্লাস অবজেক্ট বানানো হয়েছে তখন এটার আমরা একটা নাম দিচ্ছি যে ইনস্ট্যান্স মেথড, বাট ইন পার্টিকুলার মেথড নিয়ে যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনার আসলে 110-এর অ্যাসাইনমেন্টগুলো আবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ মেথড আসলে শেখানো একটু টাফ, কারণ এখানে হঠাৎ করে আমি কেন ভয়েডকে স্ট্রিং করলাম, স্ট্রিং করলে কেন রিটার্ন হইলো, কেন প্রিন্ট হচ্ছে না, এই জিনিসগুলো ইজ মোর বেসিক্স আর কি ফর মেথডস রাদার দ্যান ক্লাস অবজেক্টস। সো এটা আপনাকে একটু নিজেকে সেলফ স্টাডি করতে হবে যদি ওই ক্ষেত্রে আপনার প্রবলেম থাকে, বাট অবজেক্ট বা ক্লাস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আর না হলে আমরা ট্রেসিংয়ে চলে যাব।
আচ্ছা আমি হাত দেখতে পাচ্ছি না, বাট ইয়েস গো হেড। আর কোনো কোয়েশ্চেন? ওকে, সো আমাকে বলেন যে স্যার কি ক্লাসে কোনো কার সেকশন, স্যার, সো স্যার কি ক্লাসে কোনো আপনাদেরকে ট্রেসিং করাই দিছে? না স্যার, টেস্টিং এখনো হয়। হয় নাই দেখানো নাকি হয়েছে? নো স্যার, দেখানো হয় নাই। কোনো ট্রেসিংই দেখানো হয়নি। সো আপনারা 110-এ অলরেডি ট্রেসিং করে আসছেন, সো ইউ আর ফ্যামিলিয়ার যে আসলে কী করা লাগে, বাট জাস্ট এখন কনসেপ্ট চেঞ্জ আর কি, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্টে আসেন, আমরা 9-এরই কিছু জিনিসপত্র একটু দেখি। ইউ ক্যান অলসো গো ফর 10 করলেই হইলো, ঠিক আছে? সো আমরা যেটা করব, সো আমাদের রুলস সেমই থাকবে, যে আমরা কোনো একটা ভেরিয়েবলের নাম পাইলে উই উইল গো ফর আ নিউ কলাম সো অন। বাট এখানে দেখেন আপনাকে বলছে যে এটা আপনার জন্য ধরেন আপনার ডিজাইন ক্লাস, ঠিক আছে, টাস্ক 10-এ। তো যদি কোনো কারণে আপনার যেই ড্রাইভার ক্লাসটা আছে বা টেস্টার ক্লাসটা আছে সেটা যদি দেখতে এরকম হয়, তাহলে কি কি আউটপুট জেনারেট হয় বাই দ্য লাইন, সেই জিনিসগুলো আপনাকে প্রিন্ট দিতে হবে। সো এটা একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং না বা কিছু না, আপনাকে জাস্ট এখন মেইন মেথডটা ইন্সপেক্ট করে আউটপুটগুলো বলতে হবে, ঠিক আছে? এতক্ষণ যে আউটপুট দেখে ডিজাইন ক্লাস বানাইতেছিলেন, ঠিক আছে, এখন আপনার কাজ হলো আপনার কাছে সব দেওয়া আছে, আউটপুট কী হবে এটা বলেন, ওকে? আচ্ছা, সো ডিজাইন ক্লাস নিয়ে আপনার কোনো কাজ নাই, আপনার ফার্স্ট ডে ক্লাস হবে এই যে এখানে আসবেন, যখন ফার্স্ট লাইনটা এখানে রান হচ্ছে, এই লাইনের কাজ কি? অবজেক্ট ক্রিয়েট করা, অবজেক্ট ক্রিয়েট করা, কারেক্ট। সো অবজেক্ট ক্রিয়েট হইলে কি হয়, এই যে আমরা এখানে দেখলাম যখন অবজেক্ট ক্রিয়েট হয়, S1 যখন ক্রিয়েট হয় তখন কি হয়, ও যেই ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের ব্লু প্রিন্ট অনুযায়ী সব কিছু ওর কাছে এসে অ্যাসাইন হয়ে যায় না, ওর নিজের কাছে চলে আসে সব কিছু সেমভাবে। সো আমি যদি হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট H1 বানাই, তার মানে আমার H1 নামের একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এবং সেই H1 অবজেক্টের কাছে আসলে এখন একটা এজ আছে। এখন এই এইজটাকে আমি এখন কি h1.age বলতে পারি, রাইট? যেহেতু এটা h1 এর নিজের, আর ওর কাছে একটা h1.height থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমি শিওর, কারণ h1 আসলে কার অবজেক্ট? হিউম্যান ক্লাসের অবজেক্ট, এবং হিউম্যান ক্লাসটা দেখতে কীরকম? ওর কাছে একটা ইন্টিজার টাইপের এইজ থাকে, একটা ডাবল টাইপের হাইট থাকে, দ্যাটস ইট, ওকে? সো আমরা এইভাবে লিখতে পারি এটার সাথে, এটা জাস্ট আমি আমার আগেরটার সাথে ম্যাচ করে লিখলাম, বাট আপনারা কি করতে পারেন, মানে যখন ইউজুয়াল যে সাবমিশন টাইম সেটা জিজ্ঞেস করতেছেন, আপনাদের পার্টিকুলার ক্লাসের জন্য ইটস টিউসডে 11:59 সবসময়, ঠিক আছে? আচ্ছা, সো H1 নামের একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। সো অবজেক্ট যখন ক্রিয়েট হয় আমরা জানি, স্যার মাঝে মাঝে যদি একটু লেট হয়ে যায় 1-2 ঘন্টা, হ্যাঁ, লেট হয়ে গেলে ওইভাবে মার্কস কাটা যাবে, ঠিক আছে? সো H1 এর জন্য যখন নিউ ক্রিয়েট করা হয় আমরা জানি যে ওর জন্য কি একটা মেমোরি লোকেশন ক্রিয়েট হয়, যেটাও অ্যাক্সেস করতে পারে S1 দিয়ে। তার মানে S1 এর ভিতরে যদি এরকম একটা মেমোরি লোকেশন সেভ হয়ে যায়, H1 এর ভিতরে তো কিছু একটা সেভ হয়েছে, তাই না? আর আমি যদি ট্রেসিং করতেছি, আমার পক্ষে তো আর এই A265 A67 এটা তো আমার জানা সম্ভব না। সো আমি নিজের মতো একটা ধরে নিলাম যে ঢাকা, ঠিক আছে, যে H1 আসলে ঢাকাকে পয়েন্ট করতেছে, এবং ঢাকা ভিতরে যদি আমি যাই, গেলে আমি এইজ আর হাইট পাবো। সেটা আমি আসলে কোডে কেমনে ট্রান্সফার করি, যে এরকম আমার কাছে একটা ইন্ট টাইপের এইজ আছে, and I do have another double টাইপের ভিতরে আমার কাছে একটা হাইট আছে, ঠিক আছে? সো এইটা আমি H1 এর জন্য পাইছি, ওকে? সো আপনারা কোডেও এভাবে জাস্ট বানাই নেবেন, ইন্টিজার এইজ অ্যান্ড ডাবল হাইট, সো এটা আপনার কাছে আছে। সো ইনিশিয়ালি যেহেতু এগুলি ইন্টিজার এইজে দেওয়া, সো আপনার কাছে ইনিশিয়াল ভ্যালু ইজ 0, অ্যান্ড ডাবল যেহেতু আছে, সো ইনিশিয়াল ভ্যালু ইজ 0.0, ঠিক আছে? সো ইনিশিয়াল ভ্যালুগুলো লিখে ফেলবো আমরা। আচ্ছা, এবার H2 যখন নিয়ে কাজ করতেছি, H2 কি সেম না? H1 এর মতোই কাজ করে। সো H1 এ যা আছে সেম জিনিস আমার H2 এর জন্য হবে। সো
H1 এর জায়গায় নাও ইউ হ্যাভ H2, সো আপনি চাইলে ঢাকার জায়গায় ইউ জাস্ট মেক ইট নাও খুলনা, কারণ ওর জন্য কি আলাদা স্পেস না, এই যে H2 যখন ক্রিয়েট হয় সেটার জন্য আলাদা একটা স্পেস এবং আলাদা স্পেসে জিনিসপত্র থাকবে ওর। সো সেম, এই জন্য H2 নাম দিলাম খুলনা, বাট ওর কাছেও কি একটা ইন্টিজার এইজ ডাবল হাইট ক্রিয়েট হবে না, যেহেতু ও কি এই হিউম্যান ক্লাসেরই একটা অবজেক্ট, সো হিউম্যানের যা যা আছে এই H2রও তা থাকতে হবে। বোঝা গেছে? সো এই দুইটা লাইন রান হওয়ার কারণে আপনার এই দুইটা টেবিল আপনাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এবং এই টেবিলের কোনো কিছু কি এই টেবিলের কাছে অ্যাক্সেসেবল না। সো এই জন্য আমি যেটা করি সাধারণত ট্রেসিং করার সময় এইসব জিনিসপত্র সব আমি এটা নিচে লিখি, ঠিক আছে? যেগুলি অ্যাক্সেসেবল হবে সেগুলি রো ওয়াইজ লিখবেন পাশাপাশি, আর যেগুলি অ্যাক্সেসেবল না সেগুলি নিচে নিচে লিখবেন, ঠিক আছে? সো H1 এর কোনো কিছুর সাথে H2 এর কোনো কিছুর আসলে সম্পর্ক নাই, কোনো অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? সো এটার মাঝখানে আসলে একটা রেড লাইন আছে, ঠিক আছে? কোনো কিছু H1 এর কোনো কিছু H2 এর অ্যাক্সেসেবল না। আচ্ছা, এবার আসেন থার্ড লাইনে আপনাকে বলছে H1 এর এইজ 21 করে ফেলতে হবে। তার মানে আপনি H1 এ যাবেন, H1 মানে ঢাকার এইজে যাবেন, এইজে গেলে সেটাকে বলছে আপনার 21 করতে হবে। ওকে, সো 0 কেটে এখন আপনার জন্য হলো 21। ওকে, দেন নেক্সটে হাইটকে 5.5 করতে বলছে, সো 0.0 আপডেট হয়ে এখন ইটস 5.5। ওকে, আচ্ছা এবার আসেন সিস্টেম আউটপুট println h1h। সো তার মানে h1hটা আপনাকে এই যে এখন আউটপুটে লেখা লাগবে। সো আপনার আউটপুট হইলো h1 এর এইজ হইলো 21, সো দিস ইজ ইওর ফার্স্ট আউটপুট। ওকে, এন্ড নেক্সট ইটস 5.5 কারণ হাইট চাইছে, সো 5.5, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সটে h2 এর হাইট চেঞ্জ করছে, এখন h2 তে যে কাজটা করতেছে h1 এর হাইট নিয়ে ও কাজ করতেছে। এখন h1 এর হাইটটা কি h2 অ্যাক্সেস করতে চাচ্ছে কোনো কারণে? হ্যালো, h2 কিন্তু h1 এর হাইট অ্যাক্সেস করতে চাচ্ছে না। এই পার্টিকুলার প্রবলেমটা কি একটা মেইন মেথডের ভিতরে আছে না? মেইন মেথডের ভিতরে কিন্তু সবকিছু অ্যাক্সেসেবল। সো আমি চাইলে h1.height দিয়ে কি জাস্ট h1 এর হাইটটাকে কল করতেছি। সো h1 এর হাইট হলো আমার 5.5, এটা থেকে আমি 3 বাদ দিব, which gives me 2.5, এবং সেই 2.5টা আমি h2 এর ভিতরে অ্যাক্সেস করতেছি, ঠিক আছে? h2 কিন্তু h1 কে অ্যাক্সেস করতে চাচ্ছে না, ঠিক আছে? এই পুরাটা জিনিসপত্র একটা পার্টিকুলার টেস্টার ক্লাসের ভিতরে আছে। সো ওই ক্লাসের ভিতরে সবাই সবাইকে চিনে, ঠিক আছে? সেইভাবেই অ্যাক্সেস করতেছে। আচ্ছা, সো নেক্সট এই 2.5টা কার কাছে অ্যাসাইন হবে? h2.height এ। সো h2.height becomes 2.5. Next, print দিতে বসে h2.height. Okay, so h2.height becomes 2.5. So obviously it's 2.5. Okay, আচ্ছা, so h2.age equal h1.age. So right hand side এর কাজ আগে হবে। So h1.h টা ফার্স্টে বসবে, h1.h টা ফার্স্টে এখানে এসে বসবে। So which is 21, but যেহেতু আপনি পোস্ট ইনক্রিমেন্ট করতেছেন, সো এটা বসার পরে এখানে এসে এটা বাইরে যাবে, ঠিক আছে? বাট ইনক্রিজড হওয়া ভ্যালুটা আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? সো 21টাই যে h2.h এ বসতেছে, which becomes 21, and then প্রিন্ট দিতে বসে, সো প্রিন্ট দিলাম 21। আচ্ছা, এখন এইখানে এই পার্টটুককে আমরা ক্লাসে অলরেডি আই হোপ আপনারা দেখছেন, দিস ইজ কল হোয়াট? অবজেক্ট বাই রেফারেন্স, ঠিক আছে? পাস বাই রেফারেন্স। ওকে, তার মানে এই যে কাজটা হচ্ছে এটা আপনি নর্মালি এত পাস বাই রেফারেন্স চিন্তা না করে আপনি চিন্তা করেন এটা নর্মাল একটা ভ্যালু অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? সো ভ্যালু অ্যাসাইনমেন্টে কি হয়, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু লেফট হ্যান্ড সাইডে যে যায়, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটাই বা কি? আপনি যখন এখানে এই দেখেন system.out.println দিয়ে অবজেক্টের নাম প্রিন্ট দিছিলেন, তখনই তো আপনি কি পাইছিলেন? এই রেফারেন্সটা পাইছিলেন, এই যে এই রেফারেন্সটা, এই যে A265 A7 এগুলি পাইছিলেন, রাইট? সো তার মানে আপনি যখন h1 কে প্রিন্ট দিতে চাচ্ছেন, h1 এর ভ্যালু আপনি আসলে কি ধরে রাখছেন? ঢাকা, রাইট? সো এই ঢাকাটা এসে আসলে এখানে বসতেছে h1 এর এখানে। সো যখন আপনি h1 ইকুয়াল h2 বলতেছেন, h2 যখন আপনি বলছেন, না সরি জাস্ট উল্টাটা,
H2 ইকুয়াল H1 বলতেছেন, H1 এর জায়গায় আসলে এসে কে বসতেছে? ঢাকা, রাইট? ঠিক আছে, সো ঢাকাটাই সেখানে বসতেছে এবং সেই ঢাকাটা আসলে কোথায় অ্যাসাইন হইতেছে? H2 তে অ্যাসাইন হইতেছে, রাইট? সো H2 এর এখানে কত অ্যাসাইন করা ছিল? খুলনা না? সো খুলনার জায়গায় এখন হয়ে যাবে ঢাকা, ঠিক আছে? এখন নেক্সট বারে যখন ও এখানে এসে বলতেছে যে H2 ডট এই যে মানে সিস্টেম আউটডোর প্রিন্টএলএন H2 ডট H, সো H2 এর মানে কি? H2 এর ভ্যালু কত? এখানে এসে দেখা যাচ্ছে H2 এর ভ্যালু হলো ঢাকা, সো ঢাকার H কত? 22, সো আবার কিন্তু এখন থেকে 22 প্রিন্ট হবে। তার মানে এখন H1 আর H2 সবাই ঢাকাকেই পয়েন্ট করতেছে, H1 ও ঢাকাকে পয়েন্ট করতেছে, ঢাকার H ঢাকার হাইট, এখন H2 ও ঢাকার H ঢাকার হাইটকে পয়েন্ট করতেছে। কারণ কি দেখেন, আমরা যেই এক্সাম্পলটা এখানে দেখছি, এই এক্সাম্পলটা, ঠিক আছে, এখানে যদি কোনো কারণে এখন S1 ইকুয়াল S2 হয়ে যাইতো, অথবা S2 ইকুয়াল S1, ধরেন এটা হচ্ছে এই যে এটা S2 ইকুয়াল S1, এটা করতেছি আমরা, ঠিক আছে? এই অবজেক্ট বাই মানে এই পাস বাই রেফারেন্সটা ধরেন আমার হয়েছে, সো এই পাস বাই রেফারেন্সটা হইলে S2 যে 102 কে পয়েন্ট করতেছিল 100, এটা আর এখন এটাকে পয়েন্ট করবে না, এটাকে আর পয়েন্ট করবে না, ওর আসলে এখন কাজ কি হবে? S2 আসলে এখন এটাকে পয়েন্ট করবে, সো S1 ও এখন এটাকে পয়েন্ট করতেছে, S2 ও এখন এটাকে পয়েন্ট করতেছে, এন্ড দেন এইটার যে নেম, এটার যে কান্ট্রি, এগুলো এই জন্য প্রিন্ট হয়। বাট এই 102 যেই একটা মেমোরি বানানো হয়েছিল, এই মেমোরিটা কি কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে? না স্যার, এটা এখানেই আছে, বাট এই 102 কে পয়েন্ট করার জন্য যে রেফারেন্সটা ছিল, সেই রেফারেন্সটা আপনার কাছে আর নাই। তার মানে আপনি কোনোভাবেই আর 102 কে কখনো অ্যাক্সেস করতে পারবেন না। মেমোরিতে যদিও 102 এর নাম, 102 এর কান্ট্রি আছে, বাট এটাকে অ্যাক্সেস করার মতো আর কেউ নাই, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা এখানে যে কাজটা করি, এই এইজ হাইট সব আছে, বাট এটাকে আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না কখনো। দ্যাটস ওয়াই আমরা এটাকে কি করি, জাস্ট কেটে দিই, ঠিক আছে? এটার অ্যাক্সেসেবল না আপনার কাছে। H2 এখন ঢাকার সব কিছু বলবে, H1 এখন ঢাকার সব কিছু বলবে। সো ইটস আ প্রিটি বেসিক ফর পাস বাই রেফারেন্স। এটা আমরা অ্যারের ক্ষেত্রেও 110 করছি। সো কোনো একটা অ্যারে ইকুয়াল আরেকটা অ্যারে হয়ে গেলে ওই অ্যারের সব প্রপার্টি আমরা কিন্তু ডিলিট করে দিতাম, ইন্ডেক্স এলিমেন্ট সহ। সেম জিনিসটা এখানে হয়, কারণ অ্যারেও তো আমাদের অবজেক্ট টাইপের ডেটা, রিমেম্বার? সো এই পাস বাই রেফারেন্সটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে বা নো কনফিউশন? স্যার। এনিওয়ান? ওকে, সো লেটস গো হেড, তাইলে সামনে যাই, ঠিক আছে? সো 11-এ যাই। 11-এর একটু আমরা একটা রান দিয়ে দেখতে পারি চাইলে। আচ্ছা আসেন, 11-এর এখানে কি কি আছে, একটা মেথড একটু রান দিয়ে দেখি যে কোথায় কি যায়। যেহেতু অবজেক্টের আমরা আগে কখনো ট্রেসিং করি নাই, সো ভালো লাগবে এটা। এটা আসেন, সো ফার্স্টে আচ্ছা, সো কোনো একটা পার্টিকুলার কোড যখন রান হয়, আমরা বারবারই বলি যে মেইন মেথড থেকে রান হয়, রাইট? সো ফার্স্টে আমাকে যে এটাকে ট্রেস করতে দিছে, এই 1 থেকে 18-এর ভিতরে কোথাও কি মেইন মেথড আছে? কোথাও তো নাই কিছু, ঠিক আছে? তার মানে ইটস বাই ডিফল্ট আপনার এটা একটা ডিজাইন ক্লাস, এবং ডিজাইন ক্লাসকে কম্পাইল করতে পারবেন, বাট ইউ ক্যানট রান ইট, যেহেতু মেইন মেথড নাই। সো আসলে কোড রান করার সময় এইখান থেকে রান হবে, ড্রাইভার কোড থেকে, যেহেতু এখানে আমার একটা মেইন মেথড আছে, ঠিক আছে? সো মেইন মেথড যখন রান দিতেছি, আমার ফার্স্ট লাইন আসলে এটা, নট এটা, ঠিক আছে? সো আমার যেই লাইনটা ফার্স্টে রান হচ্ছে, দিস ইজ টাস্ক 11 T1 ইকুয়াল নিউ টাস্ক 11। সো এই লাইনটা আমার জন্য অ্যাগেন এটা একটা অবজেক্ট ক্রিয়েশনের লাইন, এবং অবজেক্টটা যে ক্রিয়েট হচ্ছে সেটার নাম হইলো আমার জন্য T1, এবং অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমি বলছি একটা আমরা লোকেশন ধরে নিব এটার, সো ধরলাম ঢাকা, ঠিক আছে? সো আমি ঢাকাতে, এখন যখনই আমি একটা অবজেক্ট বানাচ্ছি, ওই অবজেক্টটা যেই ক্লাসের, সেই ক্লাসের কি সব ইনস্ট্যান্স ভেরিয়েবল এন্ড ইনস্ট্যান্স মেথড আমি সাথে সাথে পেয়ে যাই না? সো আমার কাজ হইলো, এখানে দেখেন এই যে এই দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আমার কাছে আছে, 3, 2, সাম, এই সব কিছু আমি এখন ইনহেরিট করব, সরি ইনহেরিট বলে করতেছি, এই সব কিছু আমি আসলে আমার ইনস্ট্যান্সগুলো আমার ঢাকাতে সেভ হয়ে যাবে,
অ্যান্ড দেন এই মেথড বিগুলোও কিন্তু আমার কাছে অ্যাক্সেসেবল, বাট লাগলে আমি নিব, না লাগলে নিব না আর কি, ঠিক আছে। বাট অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এগুলো সব আমার কাছে রেডি, এই বান্ডেলটা কিন্তু পুরোটা আমার কাছে চলে আসছে, ঠিক আছে। সো ট্রেসিংয়ে যেহেতু শুধু এত বেশি কিছু লিখি না আমরা, এই জন্য এমনি রেখে দিই। সো ফার্স্ট ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো লিখে ফেলি। সো int p, then we have int y, তারপরে int sum, এই তিনটা জিনিস আছে। ওকে, সো t1 হইলো আমাদের অবজেক্টটা, এগুলো আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং ইনিশিয়ালাইজ করা আছে উইথ 3 2, সামে যেহেতু কিছু নাই সো ইটস 0, ঠিক আছে। আচ্ছা, দেন অ্যাগেন ট্রেসিংয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে থামায়েন, ঠিক আছে, হ্যান্ড রেজ করলে আমি জাস্ট কোয়েশ্চেন নিব আর কি আপনাদের থেকে। আচ্ছা, সো এই কাজটা হয়ে গেল। সো যেটা বললাম এটার সাথে সাথে কিন্তু আমার সবগুলি যে মেথডও আমার কাছে আছে এখানে ডানে, বাট আমি জাস্ট লিখলাম না। এই লাইনটা ডান, অবজেক্ট ক্রিয়েশন ডান। এখন নেক্সট আমাকে বলছে t1 মানে ঢাকার একটা মেথডে রান দিতে। সো আমার কিন্তু মেথডে নিজের আছে, মেথডে আছে আমার, তার মানে আমি জাস্ট এই মেথড এটা আমি এখন রান করব। সো জাস্ট লেটস রাইট ডাউন মেথড এ, এবং এটার ভিতরে দেখেন মেথড এতে কিন্তু কোনো ধরনের প্যারামিটার নাই, তার মানে ইটস আ এমটি প্যারামিটার। এবং এটার সাথে ঢুকেই দেখা যাচ্ছে যে দুইটা ভেরিয়েবল আছে, এবং এই দুইটা ভেরিয়েবল আমার মেথড এর লোকাল ভেরিয়েবল, ঠিক আছে। এই এক্স আর ওয়াই, এই পার্টিকুলার এক্স আর ওয়াইকে আমি আসলে এই 3 থেকে 9 এই লাইনের মাঝখানে অ্যাক্সেস করতে পারবো, এটার বাইরে এই এক্স আর ওয়াইকে কেউ চিনে না, ঠিক আছে। সো মেথড এর একটা ইন্ট এক্স আছে, একটা ইন্ট ওয়াই আছে, ঠিক আছে। এবং আমি যদি এটাকে রাইট হ্যান্ড সাইডে লিখতেছি, এই ঢাকার যত জিনিসপত্র আমি লিখবো সব কিছু আমি সেম রোতেই রাখার চেষ্টা করব, ঠিক আছে। সো রাখলাম এক্স আর ওয়াই এবং এদেরকে ইনিশিয়ালাইজ করা হয়েছে উইথ 0, করলাম 0। সেটা কাজ করি, এটাকে একটু ওকে। আসেন এবার 5-এ আসি। 5-এ আমাকে এখন একটা কাজ বলছে যে y ইকুয়াল টু y প্লাস দিস ডট y, ঠিক আছে। এই কাজটা যখন হয় রাইট হ্যান্ড সাইডটা ফার্স্ট ইভালুয়েট করি। সো রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট আমাকে বলছে y, আমি এখন যেই স্কোপে আসছি সেই স্কোপের ভিতরে কি আমার জন্য y আছে না, এই ওয়াইটাকে বলা হয় এই যে এভাবে এরকম বেয়ার ওয়াই লেখা হয়, ওয়াইয়ের সামনে পিছিয়ে কিছু নাই। সো এইটা লেখা যখন থাকে তখন আমার কাজ হয় মেথডের ভিতরে খোঁজা যে আমার কাছে কি ওয়াই আছে কিনা। সো আমি মেথডের ভিতরে খুঁজতেছি, ইয়েস আমার কাছে একটা লোকাল ওয়াই আছে। সো এই ওয়াইটাকেই আসলে এই ওয়াইটা রেফার করতেছে, ঠিক আছে। সো এই ওয়াইয়ের ভ্যালু ইনিশিয়ালি আমি দেখতে পাচ্ছি 0 আছে, এবং প্লাস দিয়ে সে বলছে দিস ডট ওয়াই। সো এই দিস যে কিওয়ার্ডটা আছে, এই দিস কিওয়ার্ডটা হলো আমার সবসময় অবজেক্টের রেফারেন্সটা থাকে, ঠিক আছে। সো অবজেক্টের রেফারেন্স বলতে কি আমার জন্য ঢাকা, ঢাকা ছাড়া তো আমার কাছে আর কোনো অবজেক্ট নাই, মানে t1 কল দিছে তাই না। সো t1 যে কল দিছে t1 এর রেফারেন্সটাই আপনাকে t1 এর ভিতরে সেভ আছে। যখন দিস কল হয় এই মেথডটাকে কে কল দিছে, এই মেথডটাকে কিন্তু t1 কল দিছে, ঠিক আছে। সো যত জায়গায় এই মেথডটা মানে এই লাইনটা যখন আপনি রান দিচ্ছেন, যত জায়গায় আপনি দিস কিওয়ার্ডটা দেখবেন সেই দিস কিওয়ার্ডের ভিতরে t1 এর রেফারেন্স সেভ আছে। সো এই দিসের ভিতরে আসলে আপনার কাছে আছে হলো t1 এর রেফারেন্স, ঠিক আছে। সো t1 এর রাইট, আচ্ছা না। সো এখানে আমার কাজ হলো ওকে। সো t1 এর অ্যাক্সেসেবল আমি এখানে পাইলাম। সো আমার কাছে আসে হলো ঢাকা। সো এই দিস কিওয়ার্ডের ভিতরে
T1 থাকে এবং T1 এর ভিতরে আমরা জানি ঢাকা সেভ করে রাখছি, সো দিস মানেই ঢাকা। সো এখন যখন দিস ডট ওয়াই কল দেওয়া হচ্ছে ঢাকার ওয়াই কে খুঁজতেছে। আসাদুল জি। স্যার দিসটা আবার বলবেন, আমি মিস করছি একটু। আচ্ছা, সো আবার আসি। সো ফার্স্টে যখন ড্রাইভার কোডটা থেকে আমরা রান দিচ্ছিলাম তখন আমাকে বলছে T1 ডট মেথড এ। ওকে, তার মানে মেথড এটাকে কল দিতেছে T1 অবজেক্ট। ওকে, সো তার মানে এই লাইনটা যখন আমি রান করতেছি তখন আমি যতগুলি কাজ করব যেখানে যেখানে আমি দিস পাবো সব জায়গায় T1 বোঝাবে। ঠিক আছে, সো আমি যখন মেথডে রান দিতেছি আমি এখানে একটা দিস পাইছি, সো এই দিস বলতে আসলে T1 কে রেফার করতেছে। এবং আমি যখন আমার এই ট্রেস টেবিলটা করছি T1 এ আমি কাকে সেভ করে রাখছি? ঢাকাকে সেভ করে রাখছি, রাইট? সো দিস বলতে ঢাকাকে বোঝায় তখন, রাইট? আমি যখন তখন কি ওই y is equal to 2 উপরে যেটা দেওয়া ওই মানটা ওই ভ্যালুটা ইউজ করছে? কারেক্ট। সো এই যে তিনটা ভেরিয়েবল আছে এদেরকে আমরা কি বলি? ইনস্ট্যান্স ভেরিয়েবল বলি। এবং এই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো কার? এই অবজেক্টের পার্টিকুলার না, এই অবজেক্টের পার্টিকুলার পি ওয়াই এন্ড সাম। তার মানে ঢাকা ডট ওয়াই বলতে বোঝাচ্ছি আমি এই 2 কে। সো তখন এই দিসের জায়গায় উই উইল বি ইউজিং 2। সো ইট উইল বি 0 প্লাস 2, সো 2। সেই 2টা আসলে যায় সেইভাবে কোথায়? এই লোকাল ওয়াই এর ভিতরে, রাইট? সো লোকাল ওয়াই আপনার আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে আপনি পাবেন হলো 2। Okay, so this is what this keyword is all about. So this হলো সেটাই যেই অবজেক্টটা আপনাকে মেথডটাকে কল করছে বা যেই অবজেক্ট যেই লাইনটা আপনি রান করতেছেন সেই লাইনটা যেই অবজেক্টটা কল দিছে সব দিসই আসলে সেই অবজেক্টটাকে রেফার করবে। ঠিক আছে, সো এই মেথড এটাকে ধরেন T2 নামের কেউ কল দিতেছে, সেই সব ক্ষেত্রে দিস বলতে আসলে T2 রেফারেন্স বোঝাবে। ঠিক আছে, এবং রেফারেন্স বলতে সেই সব ভেরিয়েবলকে সে অ্যাক্সেস করতে পারবে যেগুলি তার ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে ছিল। ঠিক আছে, সো ঢাকার ইনস্ট্যান্সে ওয়াই আছে, ওয়াই নিলাম, আপডেট করলাম। আচ্ছা, এবার 6 এ আসেন। 6 এ বলছে এটা, সো আমাদের কাজ হলো সো এখানে আমার কাজ হলো সাম। আচ্ছা, এখন আমি আসি মেথড এর স্কোপে। ঠিক আছে, সো মেথড এর স্কোপে কোনো সাম আছে নাই। সো আমার কাজ হবে আমি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলের দিকে তাকাবো। সো ইনস্ট্যান্স ভেরিয়েবলে তাকে দেখতেছি ইয়েস আমার কাছে একটা সাম আছে। সো তার মানে এই সামটা বলতে আমার ইনস্ট্যান্স সাম বোঝাচ্ছে। সো 0 প্লাস আমি আমার মেথড এতে আসি কোনো পি কোনো, আচ্ছা তারপরে 2 মেথড এতে কোনো পি আছে নাই, কোনো পি নাই। সো আমি আমার ইনস্ট্যান্সে যাব, পি আছে, ইয়েস পি আছে। সো 3, সো 5। সো 5 কোথায় সেভ হবে? আসাদুল জি। স্যার এই সামপি তো প্যারামিটারে অ্যাড করে না, তো সামপি কেমনে অ্যাক্সেস করতেছি এটার বাইরে? এটাকে T1 যখন কল দিতেছে T1 এর ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো সব রেডি না? এবং এই মেথড জি। এটা কার? এটাও T1 এর। এই রোতে যেই যতগুলি আপনি জিনিসপত্র লিখবেন সবার কাছেই তো ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো অ্যাক্সেসেবল। দেখেন যখন সো আপনি প্যারামিটারে যদি ইনক্লুড নাও করে তাও ইউজ করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ প্যারামিটার তো সম্পর্ক নাই রিটার্নের। এখানে দেখেন, এইখানে যে দুইটা এই পি ওয়াই সাম এগুলোকে সব গ্লোবালি ডিক্লেয়ার করা না এই স্কোপের ভিতরে? এই স্কোপ Yes. আর এই স্কোপ, তার মানে এই যে আমার ক্লাসের স্কোপটা আছে এই ক্লাসের স্কোপের ভিতরে সবার কাছে পি ওয়াই আর সাম অ্যাক্সেসেবল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আর এই মেথড এ এর ভিতরে যে এক্স আর ওয়াই আছে এটা কি সবার কাছে অ্যাক্সেসেবল? না, এটা না। সবার কাছে অ্যাক্সেস। কারণ দিস ইজ ইওর লোকাল ভেরিয়েবল এক্স আর ওয়াই, বাট পি ওয়াই আর সাম আপনার জন্য গ্লোবাল ভেরিয়েবল এবং এটা সবার কাছে অ্যাক্সেসেবল আছে। তো যখন আমি এখানে মানে বাহিরেরটা অ্যাক্সেস করতে পারবে বাট ভিতরেরটা অ্যাক্সেস করতে পারবে না, না, এরকম কিছু? ইয়েস দ্যাটস হোয়াট গ্লোবাল আর লোকাল ভেরিয়েবল ইজ। এই তো মেইন পার্থক্য গ্লোবাল ভেরিয়েবল আর লোকালের। সো আমি এই পার্টিকুলারটার ভিতরে আমি খুঁজবো ফার্স্টে যে যদি কোনো সাম থেকে থাকে এই সামটা কার হয়ে যাবে, মেথড এর লোকাল হয়ে যেত এবং সেটা আমি ইউজ করতাম। শেষ করি সাইমন। সো এটার ভিতরে যদি আমি কোনো সাম খুঁজে পাইতাম তখন আমি ওই সামটা ইউজ করতাম। ঠিক আছে, দেখেন এইখানে যখন আমি এক্স এর ভ্যালুটাকে অ্যাসাইন করতে চাচ্ছি 5টাকে আমি এক্স এ রাখতে চাচ্ছি। ঠিক আছে, এইখানে যদি আমার কাছে কোনো এক্স থাকে তাহলে তো আমি আর বাইরে দেখবো না, এই এক্স এর লোকালটাকে আমি আপডেট করব। বাট যদি ইন কেস আমার কাছে কোনো এক্স না থাকতো তখন আমি বাইরে যাই এক্সটাকে আপডেট করতাম, যেটা আমি এই যে সামের ক্ষেত্রে করবো আর কি পরে যায়। ঠিক আছে, সো ফার্স্ট টাইম আমার লোকাল স্কোপে খুঁজবো সবসময়, দেন আমি না পাইলে আমি আমার ইনস্ট্যান্সে যাব, ইনস্ট্যান্সের স্কোপে যাব। ঠিক আছে আসাদ, এটা কি
ডাজ দ্যাট অ্যান্সার ইউর জি কোয়েশ্চেন? স্যার, ওকে, জি স্যার, বুঝতে ঠিক আছে। পারছি। সাইমন বলে। স্যার গ্লোবাল আর ইনস্ট্যান্স কি সেম কথাই? এই পার্টিকুলার ক্ষেত্রে অবজেক্টের ক্ষেত্রে এটা সেম কথাই। হ্যাঁ, যখন স্ট্রাকচার প্রোগ্রামিং এ থাকে তখন তার ইনস্ট্যান্স বলে কিছু থাকে না, তখন জাস্ট গ্লোবাল আর আমরা লোকাল বলি আর কি। ঠিক আছে। আচ্ছা, সো জি স্যার। এক্স এর ভ্যালু আমরা এখন চেঞ্জ করতে হবে। সো লেটস গো, এক্স এর ভ্যালু চেঞ্জ করি, লেটস মেক ইট টু 5, চেঞ্জড। ওকে, সো নেক্সট আসতেছে সাম। সো এই কাজটা করার জন্য লেটস কপি দিস, আচ্ছা। যখন আমরা এটা নিয়ে কাজ করতেছি যে সাম ইকুয়াল কি হয়, এটার ভিতরে আমার কি কি ভ্যালু জানা, আমার লেফট হ্যান্ড সাইড থেকে আমি সবসময় কাজ করি। সো এক্স এর ভ্যালু ইজ, আমি আসি মেথড এর স্কোপের ভিতরে, ঠিক আছে। সো মেথড এর স্কোপে এক্স এর ভ্যালু 5, একটা ওয়াইও আছে আমার কাছে, সো ওয়াই এর ভ্যালু 2। সো এই ভ্যালুগুলো আমি বসায় ফেলতে পারবো। সো 5 প্লাস 2 প্লাস একটা মেথড কল হয়েছে, ঠিক আছে। সো এই মেথডটাকে কল দিতেছে উইথ হোয়াট, পি অ্যান্ড ওয়াই। সো আমি মেথড এর ভিতরে আসি, মেথড এর ভিতরে কোনো পি আছে নাই। সো আমি আমার ইনস্ট্যান্স স্কোপে যাব, দেখতেছি হ্যাঁ পি এর আন্ডারে উই হ্যাভ 3। সো তার মানে এই পি বলতে আসলে এই পিটাকেই বোঝাচ্ছে। আচ্ছা, তারপর বলছে ওয়াই এর ভ্যালু। সো আমি মেথড এর ভিতরে আসি, এটার ভিতরে ওয়াই আছে 2, তার মানে আমার বাইরে যাওয়ার দরকার নেই। সো আই গো ফর 2, সো ডান। ঠিক আছে। সো 3 2 নিয়ে একটা মেথড বি কল দিছে। এখন কথা হলো মেথড বিটাকে যে কল দিছে এটা কোন অবজেক্ট কল দিছে এটাকে? এখানে দেখেন মেথড এ কে কে কল দিছিল, t1 কল দিছিল, এবং মেথড এ তে থাকাকালীনই আপনি মেথড বি কে কল দিছেন না। তার মানে আপনার যে মেথড বিটার কল হয়েছে সেই কলটাও t1 এরই করা, ঠিক আছে। সো তার মানে মেথড বিটা যে আমরা আঁকবো সেই মেথড বিটাও আমার সেম রো এর ভিতরেই হবে। তার মানে মেথড বিটাও t1 এর, ঠিক আছে। সো মেথড বি কল হয়েছে এবং মেথড বি এর ভিতরে যে কি দেখা যাচ্ছে, ওর কাছে দুইটা প্যারামিটার আছে এবং এই প্যারামিটার দুইটা এখানে প্যারামিটার হিসেবে আছে, বাট আমরা পড়ার সময় কি করব, এদেরকে লোকাল ভেরিয়েবল ধরবো না। এই পি আর এই এন মেথড বি এর লোকাল ভেরিয়েবল হিসেবে আপনার কাছে থাকবে। সো তার মানে ফার্স্টে আপনার কাছে দুইটা লোকাল ভেরিয়েবল আছে, পি, তারপর আপনার কাছে আছে এন। এটা ছাড়াও আরও একটা ভেরিয়েবল আছে আপনার কাছে উইচ ইজ এক্স। এই যে 11 নাম্বার লাইনে আসলে দেখা যাচ্ছে এক্স নামের আরেকটা লোকাল ভেরিয়েবল আছে। তার মানে আপনার কাছে তিনটা ভেরিয়েবল আছে এখানে লোকাল, int p, int n আর int x, ঠিক আছে। এবং এই দুইটাকে ইনিশিয়ালাইজ না করলেও চলবে, কারণ কি এটা লেখার পরে সাথে সাথে এই মেথড বিটা যখন আপনি কল দিচ্ছেন এই যে 3 আর 2 নিয়ে, এই 3 2 কি এসে ডিরেক্টলি পি আর এন এ বসে যাবে না? মেথড বি কল হওয়ার সাথে সাথে এই পি আর এন আসলে আপনার আপডেট হয়ে যাবে। সো তার মানে ইউ গেট 3 হিয়ার আর 2 হিয়ার, ঠিক আছে। আমি পি আর এন কে পপুলেট করে ফেলছি। আচ্ছা, এবার আসেন 11 নাম্বার লাইনে যখন আসতেছি তখন আমি এক্স কে ইনিশিয়ালাইজ করতেছি উইথ 0। আচ্ছা, যখন 12তে আসতেছি, 12তে এসে আমাকে আরেকটা কাজ করতে হবে। সো এটা আমি আলাদা করে লিখি যেহেতু এটা আমার মেথড বি এর। সো এখানে আমার কাজ কি, ওয়াই। সো আমি যে মেথড বি এর স্কোপের ভিতরে আছি, এখানে কি কোনো ওয়াই আছে মেথড বি এর? গ্লোবাল ওয়াইটা স্যার। গ্লোবাল ওয়াইটা এখানে লোকালি খুঁজে যেহেতু আমি পাই নাই, দিস ইউজ করা হয় নাই, তাও কি আমি এই ওয়াইয়ের কাছে আসতেছি না এখন ঘুরে? এটাই ডিফারেন্স, ঠিক আছে। সো এই মেথড এ নিয়ে যখন কাজ হয়েছে তখন এক ধরনের ওয়াই ছিল, যতবার মেথড এর ভিতরে ওয়াই কল করা হবে ইট শুড বি দ্য লোকাল ওয়াই। যতক্ষণ না পর্যন্ত দিস ডট ওয়াই বলতেছে ততক্ষণ পর্যন্ত আপনি বাইরের ওয়াই আসবেন না। বাট মেথড বিতে দিস ইউজ করার কোনো দরকার নেই। দিস ইউজ করলেও এটা বুঝাবে, শুধু ওয়াই ইউজ করলেও এটাই বুঝাবে, কারণ এখানে কোনো ধরনের লোকাল ওয়াইয়ের এক্সিস্টেন্স নেই। ক্লিয়ার সবাই? ঠিক আছে। এই জিনিসটা কিন্তু পরে যে মানে খুবই দরকারি, মানে ভ্যালু আপডেটের সময়, ঠিক আছে। সো আমার মেথড বি এর ভিতরে আমি এতক্ষণ আসি এবং মেথড বি এর ভিতর থেকে আমি যখন ওয়াই কল দিব, বিং কোনো লোকাল ভেরিয়েবল নাই আমার এখানে, আমি বাইরেই যাব, আমার ইনস্ট্যান্সের স্কোপে যাব, ঠিক আছে। সো মেথড বি এর জন্য ওয়াই যেই কথা, দিস ডট ওয়াইও সেম কথা, ঠিক আছে।
আচ্ছা, সো ওয়াই এ আমার ভ্যালু আমি দেখতেই পাচ্ছি ইনস্ট্যান্সে উই হ্যাভ 2 অ্যান্ড দেন আমাকে বলছে প্লাস প্লাস পি, তার মানে আমার পি এর ভ্যালু চেঞ্জ করতে হবে। পি এর ভ্যালু আমি ফার্স্টে বাড়াবো, তারপর আমি ইউজ করবো প্রি ইনক্রিমেন্ট হওয়ার কারণে। ঠিক আছে, সো 4 আর 2 6, এই 6টা এখানেই আপডেট হবে। ঠিক আছে, কারণ আমার মেথড বিতে কোনো ওয়াই নাই। আপডেট হইলো। নেক্সট আমাকে বলছে এক্স প্লাস 2 প্লাস এন। সো আমার মেথড বি এর ভিতরে এক্সও আছে এনও আছে, সো আমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। সো দুই স্যার মেথড বি এর পিটাও চেঞ্জ করতে হবে না স্যার? ও সরি, ইয়েস, থ্যাংক ইউ, ইয়েস। সো যেহেতু আমার নিজের পি এখানে আছে, সো এই পিটা চেঞ্জ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কে, সাইমুম বললেন নাকি? স্যার আমি স্যার। ওকে, রাইহান, ভেরি গুড। আচ্ছা, সো এখানে 4 আমি আপডেট করলাম। নেক্সট এখানে এক্স এর ভ্যালুর ক্ষেত্রে আমার কাজ হবে, আমার যেহেতু লোকালি এক্স অ্যান্ড এন দুইটাই অ্যাভেলেবেল আছে, সো জাস্ট এক্স এর ভ্যালু ইজ 0 প্লাস 2 প্লাস এন এর ভ্যালু 2 আছে 4 কোথায় বসবে? এক্সে। এক্স যেহেতু আমার লোকালি অ্যাভেলেবল, সো বাইরে যাওয়ার কিছু নাই, সো উই জাস্ট আপডেট 0 উইথ 4। ওকে, আচ্ছা এবার আসেন সাম। সামের ক্ষেত্রে বলছে যে সাম ইকুয়াল সাম প্লাস এক্স প্লাস ওয়াই। ওকে, সো আমার ইনিশিয়ালি আমি যখন মেথড বিতে খুঁজতেছি কোনো সাম আমার কাছে নাই, আমি আমার ইনস্ট্যান্সের কাছে যাবো, যাই দেখতেছি হ্যাঁ সাম আছে যেটার ভ্যালু 0, এক্স লাগবে। মেথড বিতে এক্স আছে 4, তার মানে বাইরে যাব না। ওয়াই, মেথড বিতে ওয়াই আছে নাই, বাইরে যাব, ওয়াইয়ের ভ্যালু 6, সো 10 যায় কই বসবে? সামে। মেথড বিতে কোনো সাম ছিল না, সো ঢাকাতে যাব, ঢাকাতে যায় সামের ভ্যালু আপডেট করব, সামের ভ্যালু 10। ঠিক আছে, সাম আপডেট হয়ে গেল। এখন আমাকে বলছে system.out.println, তার মানে we have our first output. সো আউটপুটে ফার্স্টে বলছে এক্স ওয়াই এন্ড সাম। সো আমি মেথড বিতে আসি, এক্স এর ভ্যালু 4, তারপরে আমি ঢাকাতে ওয়াই প্রিন্ট দিতে বলছে, মেথড বিতে ওয়াই আছে নাই, সো বাইরে যাব, ওয়াইয়ের ভ্যালু 6, তারপরে সাম প্রিন্ট করতে বলছে, মেথড বিতে সাম আছে নাই, সো বাইরে যাব, ভ্যালু হলো 10। সো এটা আমাদের ফার্স্ট পার্ট অফ আউটপুট। ঠিক আছে, সো এখন নেক্সটে বলছে আমাকে সাম রিটার্ন করতে হবে। সো মেথড বিতে কি কোনো সাম আছে নাই, সো 10, সো রিটার্ন 10। রিটার্ন কোথায় হয়? যেখানে মেথড কল হয়েছিল। ঠিক আছে, সো আমার কাজ হইলো আমি এইখানে যেখানে আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম ভ্যালু, সো এখন এখানে এসে 5 প্লাস 2 প্লাস 10। ঠিক আছে, সো এই দুইটা ভ্যালু কিন্তু আমরা বসায় যাব, মেথড বিতে যাওয়ার আগে 5 আর 2 কিন্তু আমি বসায় তারপরে যাব, কারণ হলো এক্স আর ওয়াইয়ের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমি যখন এই ওয়াইয়ের ভ্যালু বসেছিলাম ভ্যালু ছিল, আচ্ছা এটা মেথড এর ছিল, তো যাই হোক বেস্ট প্র্যাকটিস হলো যখনই আপনি বের হচ্ছেন কোনো একটা মেথড কলের ক্ষেত্রে, যদি কোনো ভেরিয়েবলের ভ্যালু আপনার লেফটে থাকে, আপনি লেফটের ভ্যালুগুলো সব বসা যাবে, বাট রাইটের ভ্যালুগুলোর জন্য আপনি ওয়েট করবেন। ঠিক আছে, তো এখানে যদি মেথড বি প্লাস ওয়াই থাকতো, ওয়েট করবেন এই ভ্যালুটার জন্য। ঠিক আছে, বাট এই মেথডের আগে যদি লেফটে কোনো ভ্যালু থাকে সেগুলি বসায় তারপরে যাবেন মেথড কলে। ওকে, সো এখন আমার কাছে আছে 17টা সামে বসাইতে বলছে, সো জাস্ট সাম। এখন কথা হলো আমি যেহেতু রিটার্ন করার সাথে সাথে মেথড বি থেকে বের হয়ে গেছি না, তার মানে আমার মেথড বি এর আর কোনো কাজ নেই, সো এটা ডান। মেথড বি এর আর কোনো ভ্যালু কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না, শেষ, মেথড বি ক্রসড। এখন আমি মেথড বি থেকে আসলে কোথায় ব্যাক করছি? মেথড এর স্কোপে ব্যাক করছি, তার মানে আমি এখন এখানে আসছি, মেথড এর ভিতরে আমি এখন দেখতেছি জিনিসপত্র। ঠিক আছে, সো মেথড এতে আসছি, আমি আমার 7 নাম্বার লাইনটা এক্সিকিউট করছি এবং সামে 17 বসাইছি। ঠিক আছে, এখন আমার প্রিন্ট করতে হবে বাকি জিনিস। সো এখানে এসে আমাকে বলছে যে কি প্রিন্ট দিতে, এক্স। সো মেথড এর স্কোপে আমি আসি, মেথড এর স্কোপে কি এক্স আছে নিজের, সো আমি বাইরে যাব না 5। তারপর বলছে ওয়াই প্রিন্ট দিতে, সো মেথড এর ভিতরে ওয়াই আছে, সো আমি 2 প্রিন্ট দিলাম। নেক্সট আমাকে সাম প্রিন্ট দিতে বলছে, মেথড এতে সাম আছে নাই, সো আমি ইনস্ট্যান্সে যাই সাম দেখবো, which is 70। ঠিক আছে, সো এত কিছু হয়েছে শুধুমাত্র এই একটা লাইন প্রিন্ট দেওয়ার জন্য। ঠিক আছে, প্রিন্ট বলতেছি এই একটা লাইন এক্সিকিউট হওয়ার জন্য। t1 ডট মেথড এ যখন কল হয়েছে, মেথড এতে আসছি, সব কাজ করছি, মেথড এ থেকেই মেথড বি কে কল দিছি, মেথড বি শেষ করছি, মেথড এ কমপ্লিট করছি, বের হয়ে গেছি। সো এই লাইনটা যখন প্রিন্ট করছি, তারপরে যেহেতু কার কোনো লাইন নাই, সাথে সাথে আপনার মেথড
এও আসলে আর অ্যাক্সেসেবল না, মেথডের সব ভ্যালু আবার রিসেট হয়ে গেছে, ঠিক আছে। বাট এই T1 ঢাকার যেই ভ্যারিয়েবলগুলো আছে এই ভ্যারিয়েবলগুলো কি রিসেট হবে? না স্যার। এই ভ্যারিয়েবলগুলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিসেবে এমনিই থেকে যাবে। নেক্সট বার যখন আপনি আবার এই T1 ডট মেথডে কল দিবেন তখন সে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোর ভ্যালুই অ্যাক্সেস করবে। কারণ এই T1 ডট মেথডে কল দেওয়া মানে কি নতুন করে আবার অবজেক্ট ক্রিয়েট করা না। নতুন করে যদি অবজেক্ট ক্রিয়েট না হয় এদেরকে আবার রিসেট করার কোনো মানেই নেই। ওকে, ক্লিয়ার সবাই? সো এই দুইটা আমি করে দিচ্ছি, নেক্সট আরেকটা কল আপনারা করবেন। দ্যাটস ইট। সো এটার জন্য আবার আপনাদের কোনো টেবিল বানানোর দরকার নাই, জাস্ট যেটা করবেন এই সেমটার ভিতরেই এখানে জাস্ট এখানে আবার লাইন টেনে জাস্ট কপি করবেন আর কি ওই দুইজনকে। আবার এভাবে কন্টিনিউ করবেন, মেথডের তো আর দরকার নেই। সো এটা লিখে আবার কন্টিনিউ করবেন, আবার আপনি এই মেথডের ইনিশিয়ালাইজেশনগুলো আবার করবেন, ঠিক আছে? এই তো। আচ্ছা, স্যার লাস্ট পার্টটা কি একটু আরেকবার বলবেন? আমি একটু মিস আউট করে গিয়েছি তো। কোন পার্টটা? এই যে স্যার রিটার্ন সামের পর থেকে আর কি। আচ্ছা ঠিক আছে। সো রিটার্ন সামের এই জায়গা থেকে আচ্ছা, সো যখন আমি রিটার্ন সাম করতেছি আমি 10 নিয়ে আসতেছি, তাই না? কারণ যেহেতু আমার মেথড বি এর ভিতরে কোনো সাম নাই, সো তখন আমার ভ্যালু ছিল সামের ভ্যালু 10। সো 10 নিয়ে আমি আসলে সেখানেই রিটার্ন করব যেইখানে আমার মেথডটাকে কল করা হয়েছিল। সো মেথডটা আমার আসলে কল হয়েছিল এইখানে, এই যে সরি এখানে মানে মানে কোডে হইলো এখানে মেথড বি পি এ, এখানে আমি 10 নিয়ে এসে বসবো, ঠিক আছে? এবং আমি এই লাইনটাকে এখানে জাস্ট লিখে রাখছিলাম যেহেতু, সো আমার ক্যালকুলেশনটা বাকি ছিল। 5 আর 2 আমি বসেছিলাম যে মেথড বি কি দেয় আমাকে। সো রিটার্ন দিছে আমাকে 10, সো আলটিমেটলি আমার কাছে 17 আসছে। সো রিটার্ন করার সাথে সাথে আমার মেথড বিটাকে জন্য আমি এভাবে কেটে দিছি যে মেথড বি এর আর কোনো অ্যাক্সেসিবিলিটি আমার কাছে নাই। এখন আমি আবার মেথড এর স্কোপে চলে আসছি। মেথড এতে যখন আমি আসি এখন আমার কাজ হইলো 10 যখন রিটার্ন হয়েছে এটাকে আমার অ্যাসাইন করতে হবে কোথায়? সামে। মেথড এর ভিতরে কি কোনো সাম আছে? নাই। সো আমি আবার ইনস্ট্যান্সে গেলাম, ইনস্ট্যান্সের যে সাম আছে সেখানে আমি আমার 17 আপডেট করলাম, ঠিক আছে? 17 আপডেট হয়ে গেল। এবার আমার নেক্সট কাজ কি, আমাকে প্রিন্ট দিতে বসে এক্স ওয়াই আর সাম। তো আমি যখন মেথড এ থেকে এক্স প্রিন্ট দিতে চাচ্ছি, মেথড এর কি এক্স আছে না? 5, সো আমি 5 প্রিন্ট দিছি। ওয়াই, মেথড এর কি ওয়াই আছে না? আছে, সো ওয়াই প্রিন্ট দিলাম, ওয়াই ভ্যালু 2। সাম, মেথড এর কি সাম আছে? নাই। সো ইনস্ট্যান্সে গেলাম, গিয়ে সামের ভ্যালুটা প্রিন্ট দিলাম 17, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম, যদি কোনো কারণে মেথড কল হয় কোনো একটা মেথডের ভিতর থেকে, আপনার মেথডের লেফট হ্যান্ড সাইডে যদি কোনো ভ্যারিয়েবলস থাকে সেই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু আপনি বসায়ে তারপরে মেথডটা কল করতে যাবেন। মেথডের পরে যদি কোনো ভ্যালু থাকে, ভ্যারিয়েবল থাকে, সেই ভ্যারিয়েবলগুলো আপনি পরে বসাবেন, ঠিক আছে? দ্যাটস ইট। সো এটা করার সাথে সাথে যখনই আপনি এই সিস্টেমটা আউটডোর প্রিন্টএলএন করে ফেলছেন, আপনার আসলে এই মেথড এর সাথে আপনার সম্পর্ক শেষ। সম্পর্ক শেষ মানে এটার ভ্যালুগুলো আবার রিসেট হবে আর কি, ঠিক আছে? সো এটা জাস্ট ক্রস আউট করে দিয়েছিলাম। ওকে, সো নেক্সট বার যখন আপনি আবার T1 ডট মেথডে কল দিচ্ছেন, এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালুগুলো এভাবেই থাকবে, আপনাকে আবার নতুন করে মেথড এ কল দিতে হবে আর কি। মেথড এ যখন কল দিচ্ছেন তখন জিনিসপত্র এভাবে আপনি আবার সেমটার নিচে এভাবে কাজ করতে পারেন ইনটেক্স। বাট এখন ইনটেক্সের ভ্যালু কি আবার আপনার 0 ইনিশিয়ালাইজ করা লাগবে না ফর দিস? স্যার তার মানে হচ্ছে T1 ঢাকা যা ছিল তাই থাকবে, কিন্তু মেথড এ বি এগুলো আবার নতুন করে শুরু হবে, তাই তো? ঢাকার ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো সব সেম থাকবে, ঢাকার মেথডগুলো রিসেট হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? আর এই তো আমি জাস্ট একটা মেথড কল দেখাই দিছি, হয়তো বা আরেকটা মেথড কলে ইউ উইল গেট অ্যানাদার 2 সেট অফ আউটপুটস আর কি। এটা একটা, এটা যদি পারেন 9 বুঝলে তো 10 পারবেন, কিছু না, সমস্যা নেই। আচ্ছা, আপনারা যারা মিটে আছেন আপনাদের আর কোনো টাস্ক মনে হচ্ছে যে আপনাদের জন্য ডুয়েবল না, তাইলে উই ক্যান ডিসকাস দ্যাট।
আপনারা 2 মিনিটস একটু দেখেন যে কোনো প্রবলেম থাকলে উই ক্যান ডিসকাস আর কি। ঠিক আছে, Sir, ইয়েস will we be having our quizzes from next class, next lab ticket? ইয়েস, আপনাদের নেক্সট ল্যাব থেকে কুইজ স্টার্ট বেসড অন দিস। ঠিক আছে, সো সিলেবাস আপনাদের হবে হলো ল্যাব অ্যাসাইনমেন্ট 2, আর ল্যাব অ্যাসাইনমেন্ট 2 এর উপরে আপনারা আসলে ফার্স্ট থিং এসে কুইজ দিবেন আর কি নেক্সট ক্লাসে। ঠিক আছে।